আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৫৯ ধারা থেকে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৪ ধারা। আজকে কি আর রিভিশন দেওয়ার দরকার আছে ওইদিকে না, নাকি সামনে? সমন এটা রিভিশন দেওয়ার দরকার নাই। হ্যাঁ, ওইটার আর দরকার নাই, আমরা সামনে একটু অ্যাডভান্স হই। হ্যাঁ, কারণ যেহেতু আমাদের সময়ও অল্প, এই জন্য আমরা একটু সামনে দিয়ে অ্যাডভান্স হই, কারণ পিছনে তো আমরা অনেকই পড়লাম, তাই না? রফিক, হ্যাঁ, আর যা পারার তা তো এমনিই পারবো, কোনো ব্যাপার না। তো আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৪ ধারা পর্যন্ত। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা থেকে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা হচ্ছে সমনের ফরম। সমনের ফরম আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য কর্তৃক আসামির নাম, ঠিকানা, অপরাধের দ্বারা উল্লেখপূর্বক স্বাক্ষরিত শিলমোহর অঙ্কিত যে এক কপি আদেশনামা ইস্যু করেন তাকে গ্রেফতারি পরোয়ানা বলে। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারা। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের ৭৫ ধারায় গ্রেফতারি পরোয়ানায় স্বাক্ষর করবেন কে? এমসিকিউ গুলা ক্লাসে শেষ করেন, প্রশ্ন করলে উত্তর দেন। আদালতের ম্যাজিস্ট্রেট। কেমনে ম্যাজিস্ট্রেট কেমনে হয়? ম্যাজিস্ট্রেট কি করতে পারে পরোয়ানায়? ম্যাজিস্ট্রেট তো করবে হচ্ছে সমনে। প্রিসাইডিং অফিসার বা হচ্ছে গিয়া ওই যে বেঞ্চের কোনো আচ্ছা, কর্মকর্তা। এই যে আদালতের প্রিজাইডিং অফিসার বা ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য, এই দুইটা কথা কি জন্য বলছে? কারণ আদালতে তো প্রিজাইডিং অফিসার থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্যটা আসলো কেন? জি স্যার, এটা একটা প্রশ্নই। আদালতে তো যে কোনো প্রিসাইডিং একজনের বেঞ্চ। সই করে, প্রিজাইডিং অফিসার সই করলেও তো সেটা হয়, হয় না? কিন্তু জি ম্যাজিস্ট্রেট স্যার, বেঞ্চের হয়। কিন্তু ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্যটা আসলো কেন? এটা দেওয়ার কারণটা কি? এটা যখন স্যার ওই যে সমনের পারপাসে ধরে মনে হয় আইছে স্যার। না আর এখানে সমন না তো আমরা জানি। না, এখানে দুইটা বিষয় আছে। নিম্ন আদালতে স্বাক্ষর করবেন হচ্ছে প্রিজাইডিং অফিসার, নিম্ন আদালতে। আর হাইকোর্ট থেকে যে পরোয়ানাগুলো ইস্যু হবে এগুলোতে স্বাক্ষর করবেন কে? ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য। বুঝা গেছে? ঠিক সমানের ক্ষেত্রেও নিম্ন একই রকম। আদালতে। হ্যাঁ, নিম্ন আদালতে। অর্থাৎ আমাদের যে যে আদালতগুলা, আমরা মনে করেন যে এই যে সিলেটে, মৌলভীবাজার, সুনামগঞ্জে যেগুলো আছে এগুলা কি নিম্ন আদালত না? জি স্যার। আর উচ্চ আদালত কোনটা? হাইকোর্ট। হাইকোর্ট বা এই হচ্ছে যে মনে ট্রাইব্যুনাল। করেন, হ্যাঁ, হাইকোর্ট হচ্ছে উচ্চ আদালত। যখন এই যে আমাদের আদালত গুলা থেকে যিনি স্বাক্ষর করবেন তিনি হচ্ছেন কে? প্রিজাইডিং অফিসার। আর যখন হাইকোর্ট থেকে পরোয়ানা ইস্যু হবে তখন ওই জায়গায় স্বাক্ষর করবেন কে? ম্যাজিস্ট্রেট বেঞ্চের সদস্য। ঠিক সমনের ক্ষেত্রেও একই রকম। যখন নিম্ন আদালতে স্বাক্ষর করবেন তখন করবেন আদালতের বিচারক। আর যখন হাইকোর্ট থেকে সমন ইস্যু হবে তখন করবেন সুপ্রিম কোর্টের অফিসার। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে গ্রেফতারি পরোয়ানার পিআরবি হচ্ছে 468 বিধি 315, 468 315 বিধি। তারপরে বলছে আদালত কর্তৃক বাতিল বা তামিল না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকবে। আদালত কর্তৃক বাতিল বা তামিল না হওয়া পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা বলবৎ থাকবে, পিআরবি 323 বিধি। ফৌজদারি কার্যবিধি আইনের ৭৬ ধারা, জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা বা জামানত গ্রহণের নির্দেশ। আদালত যদি গ্রেফতারি পরোয়ানার উপর জামিনদার সহ হাজির হওয়ার তারিখ লিখে দেন তাহলে সেটা তামিলকারী অফিসার মুসলেখা সম্পাদন করে জামিন গ্রহণ করতে পারবেন। তামিলকারী অফিসার, পরোয়ানা তামিলকারী অফিসার কখন মুসলেখা নিয়ে আসামিকে জামিন দিতে পারেন? পরোয়ানা তামিলকারী অফিসার কখন মুসলেখা নিয়ে আসামিকে জামিন দিতে পারেন?
76 ধারা মোতাবেক। 76 ধারা মোতাবেক। তাহলে 76 ধারা মোতাবেক কি ভাবে দিবেন? এটা হচ্ছে যে স্যার, জামানত যদি দিতে পারে এবং মুচলেকা দিতে পারে, অথবা ম্যাজিস্ট্রেট অথবা আদালতে যদি কোনো বিশেষ আদেশ থাকে হ্যাঁ, তাহলে দিতে পারে। প্রশ্নটা আমি আবার বলি, পরোয়ানা তামিলকারী অফিসার কখন মুচলেকা সম্পাদনের মাধ্যমে আসামিকে জামিন দিতে পারেন? পরোয়ানা তামিলকারী অফিসার কখন মুচলেকা নিয়ে আসামিকে জামিন দিতে পারেন? এটা তো জামিনদারের সংখ্যা, বন্ড, টাকার বন্ড। মনোযোগ দেন, মনোযোগ দেন। যদি আদালত পরোয়ানার উপর লিখে দেন, আদালত যদি লিখে না দেন, তাহলে কি আপনি পারবেন সেটা দিতে? না। তাহলে স্যার, আমি প্রথমে কি বলছি, আদালত যদি গ্রেফতারি পরোয়ানার উপর জামিনদার সহ হাজির হওয়ার তারিখ লিখে দেন, আদালত যদি গ্রেফতারি পরোয়ানার উপর জামিনদার সহ হাজির হওয়ার তারিখ লিখে দেন, তাহলে গ্রেফতারি পরোয়ানা তামিলকারী অফিসার মুচলেকার মাধ্যমে আসামিকে জামিন দিতে পারেন। এখন আদালত পরোয়ানা দিল কিন্তু আপনাকে লিখে দিল না, তাহলে কি আপনি মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারবেন? না। স্যার, 797 কি বলছে স্যার? ওইটা হচ্ছে ওইটা বিনা পরোয়ানা। ওইটা হচ্ছে ভারপ্রাপ্ত বিনা পরোয়ানা। কর্মকর্তা জামিনযোগ্য অপরাধে জামিন দিতে পারেন, কিন্তু আদালত থেকে যখন পরোয়ানা হবে, আগে প্রশ্ন আপনারা বুঝবেন যে পরোয়ানা তামিলকারী অফিসার, পরোয়ানা তামিলকারী অফিসার তার মানে কি, আমার পুলিশের কোনো এখতিয়ার এখানে নাই, আদালত যে আদেশ দিচ্ছেন সেটাই মানতে হবে। পরোয়ানা তামিলকারী অফিসার কখন মুচলেকা নিয়ে আসামিকে ছেড়ে দিতে পারেন বা জামিন দিতে পারেন? তাহলে কি আসবে? ফৌজদারি কার্যবিধি আইনের 76 ধারা মোতাবেক যদি আদালত পরোয়ানার উপর জামিনদার সহ হাজির হওয়ার জন্য তারিখ লিখে দেন, সেই ক্ষেত্রে মুচলেকা নিয়ে আসামিকে জামিন দেওয়া যাবে। বুঝা গেছে? তাহলে স্যার এটা উত্তর হবে যে আদালত যদি পরোয়ানা মূলে যদি লিখিত কোনো আদেশ দেন, নিম্নের 3টি কারণে কোনো ব্যক্তিকে জামিন দেওয়া যাবে। এগুলো হচ্ছে আপনার মুচলেকার মাধ্যমে, জামানতের মাধ্যমে, অথবা ম্যাজিস্ট্রেটের কোনো বিশেষ আদালত মানে আদেশের মাধ্যমে। এরকম লিখলে হবে? আমি কি বলি, আপনি আগে আমার কথাটা মনোযোগ দেন, ঠিক আছে? ওটা আমি তো কি হচ্ছে বলি, গ্রেফতারকৃত ব্যক্তির অব্যাহতি, ওটা তো 63 ধারার ও- কথা আপনি যেটা ওইটা বলতেছেন হচ্ছে ভাই। কি ওটা তো যে এখানে আসবে না। পরোয়ানা, ঠিক আছে? আদালত পরোয়ানার উপরে কি লিখে দিবেন? যদি আদালত লিখে দেন হচ্ছে পরোয়ানার উপরে যে জামিনদার, যেমন দুইজন জামিনদার নিয়ে 50,000 টাকা জামিন নিয়ে, জামানত নিয়ে আসামিকে 10 তারিখে আদালতে হাজির হতে বলবেন, এই কথা যদি লিখে দেন, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দিতে পারবেন। জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ, হাজির হওয়ার তারিখ। হ্যাঁ, যদি এই বিষয়গুলা লেখা থাকে, সেই ক্ষেত্রে আপনি তাকে মুচলেকা দিতে পারবেন। এইগুলা যদি লেখা না থাকে, তাহলে কি আপনি তাকে মুচলেকা দিয়ে ছাড়তে পারবেন? না স্যার। পারবেন। এই জন্য এই প্রশ্নগুলো একটু বুঝবেন, কারণ এগুলা যেমন এমসিকিউর ক্ষেত্রে তেমনি আপনার শর্ট কোয়েকশন 2 মার্কের জন্য প্রশ্ন হইতে পারে। তারপর হচ্ছে মুচলেকা বা জামিন গ্রহণ করা হইলে মুচলেকাটা আদালতে প্রেরণ করবেন। 76-3। তাহলে আমরা 76-এ পাইলাম, আদালত যেদিন গ্রেফতারি পরোয়ানার উপর জামিনদার সহ আদালতে হাজির হওয়ার তারিখ লিখে দেন, সেই ক্ষেত্রে আসামির নিকট থেকে মুচলেকা নিয়ে তামিলকারী অফিসার তাকে ছেড়ে দিতে পারবে। আর 2-এ বলছে পরোয়ানার উপর 3টা বিষয় লিখবেন: জামিনদার, জামিনদারের সংখ্যা, জামানতের পরিমাণ, আর হচ্ছে আদালতে হাজির হওয়ার সময়। আর 3 নাম্বার হচ্ছে যদি জামিন দেওয়া হয়, সেই ক্ষেত্রে মুচলেকাটাই আদালতে প্রেরণ করবেন। 76 দ্বারা ফৌজদারি কার্যবিধি আইনের 77 দ্বারা গ্রেফতারি পরোয়ানা সাধারণত এক বা একাধিক পুলিশ অফিসারের উপর নির্দেশিত হয়। তাৎক্ষণিক যদি পুলিশ অফিসার পাওয়া না যায়, সেই ক্ষেত্রে এক বা একাধিক ব্যক্তির উপরও নির্দেশিত করতে পারবেন। তবে মহানগরী এলাকার ক্ষেত্রে অবশ্যই মহানগর পুলিশের নিকট পরোয়ানা প্রেরণ করতে হবে। 77 দ্বারা
77-এর 2 বলছে পরোয়ানা একাধিক অফিসার বা ব্যক্তির উপর নির্দেশিত হইলে তারা সকলে এক বা একাধিক ব্যক্তির উপর কার্যকরী করতে পারবেন, অর্থাৎ তারা সবাই মিলে কি করতে পারবেন, এটা কার্যকরী করতে পারবেন। 77-এর 2। এখন যদি আপনাকে প্রশ্ন দেয়, মহানগর এলাকায় পরোয়ানা কার কাছে প্রেরণ করতে হবে? মহানগর সরাসরি হ্যাঁ, সরাসরি পুলিশের কাছে, পুলিশ অফিসার কাছে বা পুলিশের মহানগর কাছে, এলাকায় কার কাছে পরোয়ানা নির্দেশিত হবে? কমিশনার আর কি, কমিশনার কাছে অথবা পুলিশের কাছে। পুলিশ কমিশনারের নিকট নির্দেশিত হবে। 77 দ্বারা মহানগরী এলাকায় পরোয়ানা কার নিকট নির্দেশিত করা যাবে না? এক বা একাধিক ব্যক্তির কাছে। কোন জনসাধারণের কাছে, জনসাধারণের নিকট নির্দেশিত করা যাবে না। ঠিক আছে। এটা স্যার আরেকবার বলেন তো। মহানগর এলাকায় পরোয়ানা কার নিকট নির্দেশনা বা প্রেরণ করা যাবে না? মহানগরী জনসাধারণের উপর। জনসাধারণের নিকট পরোয়ানা নির্দেশিত করা যাবে না। ফৌজদারি কার্যবিধি আইনের 78 দ্বারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট পলাতক আসামি, অপরাধী বা জামিনের অযোগ্য অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার জন্য তার স্থানীয় এলাকার ভিতরে কোনো জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজারের উপরও পরোয়ানা নির্দেশিত করতে পারবেন। কি আদালত কি করতে পারবেন? তার এখতিয়ার এলাকার ভিতরে, আদালতের এখতিয়ার এলাকার ভিতরে উনি জমির মালিক, কৃষক বা জমির ম্যানেজারের উপরও পরোয়ানা নির্দেশিত করতে পারবেন। জমির মালিক, প্রশ্ন বুঝেন, প্রশ্নটা কি বলি একটু বুঝেন। জমির মালিকের নিকট পরোয়ানা প্রেরিত হইলে তিনি পরোয়ানা কোন স্থানে কার্যকর করবেন? জমির মালিকের নিকট যদি পরোয়ানা প্রেরণ করা হয় তাহলে কোন স্থানে কার্যকর করবেন? তার জায়গার ভিতরে, তাহার বাড়ির ভিতরে, সমগ্র এলাকায়? ক এবং খ। এটা হলো যে তার জমিতে। তার জমিতে বা তার বাড়ির উপর যদি নির্দেশিত হয়, অর্থাৎ এখন মনে করেন যে আপনাকে একটা পরোয়ানা দিল, এখন আপনি কি এই পরোয়ানা নিয়ে কি পুরো বাংলাদেশ ঘুরবেন? না। না, আপনি বাংলাদেশ ঘোরার কোনো সুযোগ নাই। ম্যাজিস্ট্রেট জমির মালিকের উপর কোন ধরনের আসামির ক্ষেত্রে পরোয়ানা নির্দেশিত করতে পারেন? আদালত পলাতক, দণ্ডিত, ঘোষিত। হ্যাঁ, পলাতক আসামি, ঘোষিত অপরাধী, জামিনের অযোগ্য অপরাধী, এই ব্যক্তিদের বিরুদ্ধে জমির মালিকের উপরে পরোয়ানা নির্দেশিত করতে পারেন। তাহলে এটা আমরা কোন ধারায় পাইছিলাম? যেমন পাইলাম 78। না, এর আগে আমরা একটা ধারা পাইছিলাম না, পলাতক আসামি, ঘোষিত অপরাধী, জামিনের অযোগ্য অপরাধীকে ব্যক্তিকে গ্রেফতার করা যায়, কোন ধারায় পাইছিলাম? এটা হচ্ছে গিয়া ওই যে শিশুটি দ্বারা আসামি পলায়ন করলে যে তাকে অনুসরণ করে বাংলাদেশ যে কোনো স্থানে গ্রেফতার করা যায়। না, এটা জনসাধারণ স্যার 45 ধারা মোতাবেক 45 কথা। 59 পাইছিলাম। পলাতক আসামি, ঘোষিত অপরাধী বা জামিনের অযোগ্য অপরাধীকে যখন জনসাধারণের সামনে অপরাধ করে তখন তাদেরকে গ্রেফতার করতে পারবেন। ঠিক এই 59 অপরাধীদের ক্ষেত্রেও কি করতে পারবেন? পরোয়ানা বা গ্রেফতার করার জন্য আদালত জমির মালিক বা বাড়ির মালিক বা ম্যানেজারকে নির্দেশ দিতে পারেন যে এই অপরাধী যদি আপনার বাড়িতে আসে, আপনার জমিতে পায় বা আপনার দোকানে আসে, আপনি তাকে গ্রেফতার করবেন। তখন আপনি এটা নিয়ে সমগ্র এলাকা, গ্রাম, ইউনিয়ন এগুলো ঘোরার সুযোগ নাই। ঠিক আছে। আর যদি সেই ব্যক্তি তার জমিতে প্রবেশ করে সেক্ষেত্রে তিনি গ্রেফতার করবেন, আর গ্রেফতার করলে তাকে পুলিশ অফিসারের নিকট অর্পণ করবেন। আর পুলিশ অফিসার যদি জামিন দেওয়া না যায় সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 78 দ্বারা, ফৌজদারি কার্যবিধি আইনের 79 দ্বারা পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা
ফলে তিনি তার অধস্তন অফিসারকে দিয়েও সেটা তামিল করাতে পারবেন। পুলিশ অফিসারের নিকট নির্দেশিত পরোয়ানা তিনি তার অধস্তন অফিসারকে দিয়েও তামিল করাইতে পারবেন। তবে পুলিশ অফিসারের নিকট নির্দেশিত পরোয়ানা তার অধস্তনকে দিয়ে তামিল করাইতে পারবেন না কখন? পুলিশ অফিসারের নিকট নির্দেশিত পরোয়ানা তার অধস্তন অফিসারকে দিয়ে পরোয়ানা তামিল করাইতে পারবেন না কখন? আমলের অযোগ্য অপরাধ হইলে, রিদওয়ান, এটা কি ওই যে বিনা পরোয়ানার ক্ষেত্রে নাকি লিখিত আদেশ? না, না, 500-র একটা কথা বলছিলাম, মনে আছে কিনা আপনাদের জানি না। ফরিদ, কখন পারবেন না? পুলিশ অফিসারের নিকট নির্দেশিত পরোয়ানা কখন তিনি তার অধস্তন অফিসারকে দিয়ে তামিল করাইতে পারবেন না? 56। না, আর আদেশ যদি না দেন আর কি, যদি লিখিতভাবে কোনো আদেশ ছাড়া পারবেন না আর কি। যখন আপনি নিজেই অধস্তন অফিসার, তখন কি আপনি আপনার অধস্তনটা দিতে পারবেন? 79-র ভাষ্যতে একটা কথা বলছিলাম, যখন এএসআই থানার দায়িত্বে থাকবে তখন তিনি তার অধস্তন অফিসারকে দিয়ে পরোয়ানা তামিল করাইতে পারবেন না, বলছিলাম না একটা কথা? কি কথাটা কি মনে হয়েছে? এখানে তো স্যার যে 79-তে যে বলা কথাটা বলছে যে গ্রেফতারি পরোয়ানা তামিল করার জন্য যে পুলিশ অফিসারের নিকট প্রেরণ করা হয়েছে, সেই অফিসার তার অধস্তন অফিসার তারা পরোয়ানা তামিল করতে পারে। এখন যার প্রতি পরোয়ানাটা প্রেরণ করছে সে যে এএসআই না সাব ইন্সপেক্টর, এটা তো এটা উল্লেখ করা নাই। আর আমরা তো ধরে নিব এটা একজন ন্যূনতম সাব ইন্সপেক্টরের উপরে এই পরোয়ানা তামিল করছে। না, পরোয়ানা কোনো সাব ইন্সপেক্টর নামে নির্দেশিত হয় না, পরোয়ানা নির্দেশিত হয় ভারপ্রাপ্ত কর্মকর্তার নামে। ভারপ্রাপ্ত কর্মকর্তা তো একজন ইন্সপেক্টর। এখন একটা সংজ্ঞার সবকিছু মধ্যে, হ্যাঁ, এখন একটা সংজ্ঞার মধ্যে আসে। এখন একটা সংজ্ঞা বলি, ভারপ্রাপ্ত কর্মকর্তা হইতে পারেন কে? ভারপ্রাপ্ত কর্মকর্তা হইতে পারেন হচ্ছে গিয়া থানার অফিসার ইনচার্জ যদি কোনো ক্রমে অনুপস্থিত থাকে, অসুস্থতা, ছুটি বা সরকারি কোনো কাজকর্মে, ঠিক ওই মুহূর্তে যে থানার দায়িত্ব পালন করে সেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, সেটা কনস্টেবল টু আপওয়ার্ড। কনস্টেবল টু সঠিক। আপওয়ার্ড, কনস্টেবল টু না, কনস্টেবলের উপরের যারা আছে তারা। কনস্টেবল টু মানে হচ্ছে কি কনস্টেবল সহ। আচ্ছা আচ্ছা, সরি, ঠিক আছে, কনস্টেবলের উপরে কনস্টেবলের উপরের যারা আছে তারা কি হবে? ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হইতে কর্মকর্তা। পারবে। তখন আপনি যখন এএসআই রে টানবেন তখন আসবে পিআরবি 207-এর গ। এখন আপনি এএসআই হিসেবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে আছেন, এখন একটা গ্রেফতারি পরোয়ানা আপনার কাছে আসলো, তখন আপনি কি করবেন? আপনি কারে দিয়ে এটা তামিল করাইবেন? এটা আমারটা আমি তামিল করছি, এটা তো কারোর দিয়ে সম্ভব না। কেন, ওনার কিভাবে? সমর অ্যাঙ্কেল লোক, হ্যাঁ, সম্ভব ওনার আছে, এখানেও সম্ভব আছে, এখানেও সম্ভব আছে, আবার এখানেও সম্ভব নাই। এখন সম্ভব আছে, কিভাবে সম্ভব আছে বলেন? সম্ভব যদি স্যার প্রথমত হচ্ছে যে এটা কার্যকর করবে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, যদি উনি অনুপস্থিত থাকে এবং ওই যে ডিটি অফিসার যদি যদি থানার সার্বক্ষণিক দায়িত্বে থাকে, তিনি তার কোনো অধীনস্থ কোনো মানে সমপরিমাণ যদি এএসআই, তিনি যদি এসআই থাকেন এএসআই দিয়ে করতে পারবেন, যদি তিনি দায়িত্বে যদি এসআই থাকেন তার কোনো অধীনস্থ দিয়ে করাইতে পারবে আর কি, মানে না, যদি থানার দায়িত্বে সিনিয়র এএসআই থাকে, থানার দায়িত্বে সিনিয়র এএসআই থাকলে তিনি তার জুনিয়র এএসআই দিয়ে এটা তামিল করাইতে পারবেন। থানার দায়িত্বে যখন জুনিয়র এএসআই থাকবে তিনি আর কাউরে দেওয়ার সুযোগ নাই, তিনি নিজেই নিজেরটা তামিল করতে হবে। মানে ওনার যে উনি নিজে করবে অথবা ওনার বেসমেন্ট বা ওনার শুধু না, কারো দিয়ে মানে আর কাউরে দেওয়ার সুযোগ নাই, উনি নিজেই করতে হবে। বেসমেন্টের আইনে বেসমেন্ট বলতে কোনো শব্দ নাই। না, ওর কথা বলতে ওনার জুনিয়র বলতে উনি তো সিনিয়র থাকবো। না ওনার না, জুনিয়র আমি কি বলছি, আপনি প্রশ্ন বুঝেন, প্রশ্ন ফেসাইয়েন না, যা বলি আগে প্রশ্নটা বুঝেন। আমি বলছি কি,
যখন জুনিয়র এএসআই দায়িত্বে থাকবে তখন তিনি আর কাউরে এই পরোয়ানা দেওয়ার সুযোগ নাই, তখন তিনি নিজেই এটা তামিল করতে পারবে। আর যখন সিনিয়র এএসআই থানার দায়িত্বে থাকবে তখন সে তার জুনিয়র এএসআই কে দিয়ে সেটা তামিল করাইতে পারবে। বুঝা গেছে? আচ্ছা স্যার, আমাদেরকে তাহলে এই প্রশ্নের আঙ্গিকে একটা প্রশ্ন সৃষ্টি করেন যে একজন প্রশ্ন তো স্যার দিয়ে উপরে দিলাম, এসএসআর এই প্রশ্ন দিয়ে তো আপনার এতক্ষণ আলোচনা হ্যাঁ, করলাম। আচ্ছা এই প্রশ্নের মধ্যে আলোচনা করছেন, ঠিক আছে। এখন ওই এএসআই স্যার, ধরলাম আমি ওই এএসআই স্যারের উপরেই পরোয়ানা তামিল করার জন্য নির্দেশটা হইলো। আর সে যে সিনিয়র না জুনিয়র, যেটা আমি বুঝতে পারতেছি না। তাহলে এখন এতক্ষণ আপনি যে ভাষ্যটা বললেন যে তার যদি সে এএসআই স্যার যদি সিনিয়র হয় তাহলে সে তার জুনিয়র কোনো এএসআই দ্বারা সেটা তামিল করতে পারবেন। আর যদি জুনিয়র এএসআই হয় তাহলে সে আর কাউকে দিয়ে পারবে না, তারটা সে নিজেই করতে হবে। আমরা কি বিষয়টা এইভাবে বলতে হইব নাকি? একটা শব্দ বলি, এক শব্দতে মনে রাখবেন, সবাই পারবেন, কিন্তু পারবেন না কে? জুনিয়র এএসআই যখন থানার দায়িত্বে থাকবেন তখন তিনি পারবেন না, আর সবাই পারবেন। বুঝতে পারছি। বুঝা গেছে? জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? না। ঠিক আছে। তারপরে হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ৮০ ধারা। যাকে গ্রেফতার করা হবে তাকে গ্রেফতারের কারণ জানাতে হবে, প্রয়োজনে পরোয়ানা দেখাইতে হবে। ৮০ ধারা। এটা কি পরোয়ানার ক্ষেত্রে নাকি বিনা পরোয়ানার ক্ষেত্রে? ৮০ ধারা পরোয়ানার ক্ষেত্রে না বিনা পরোয়ানার ক্ষেত্রে? গ্রেফতারের কারণ জানাবেন। বিনা 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 পড়ানোর ক্ষেত্রে পরোয়ানার ক্ষেত্রে। না স্যার, ৮০ ধারা এটা হচ্ছে পড়ানোর যখন ক্ষেত্রে। আপনি পরোয়ানার ক্ষেত্রে গ্রেফতারের কারণ জানাবেন এবং প্রয়োজনে দেখাবেন। ৮০ ধারা। ৮১ ধারা হচ্ছে গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করবেন। ৮১ ধারা গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করবেন। এখানে অবিলম্বে শব্দটা কি জন্য ব্যবহার করা হইল? 81টা আবার 61-র সাথে মিল আছে আর কি, 24 ঘন্টার ভিতরে হাজির করে যে। না, আমি বলছি ৮১ ধারা এখানে অবিলম্বে শব্দটা কি জন্য ব্যবহার করা হইল? এখানে স্যার আপনার 166 যদি কোনো বিধান যদি না থাকে তাহলে 24 অধিক কোনো আসামিকে থানা হাজতে রাখা যাবে না আর কি, তাকে আদালতে হাজির করতে হবে এর ভিতরে, 24 ঘন্টার ভিতরে। আমি বলছি ৮১ ধারায় গ্রেফতারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করবেন। এখানে অবিলম্বে কি জন্য বলা হইল? অনাবশ্যক বিলম্ব না করে। ওই যে অনাবশ্যক শব্দটা কি জন্য বলা হইল? কেন এই শব্দটা কি জন্য দিল? অনাবশ্যক, অবিলম্বে, খুব দ্রুত, এই শব্দটা কি জন্য ব্যবহার করা হইলো এটা আগে বলেন, পরে যাব পরের দায়। আইন পড়বেন, আইনের যদি খুঁটিনাটি কিছু না জানেন তাহলে কেমন হইব? এটারও তো একটা বিশাল পার্থক্য আছে। যদি আপনাকে প্রশ্ন করে যে ফৌজদারি কার্যবিধি ৬১ এবং ৮১ দ্বারা পার্থক্য লিখুন, তাহলে আপনি কি লিখবেন? ফৌজদারি কার্যবিধি আইনের ৬১ এবং ৮১ দ্বারা পার্থক্য লিখুন, তাহলে আপনি কি লিখবেন? 61 তো হচ্ছে যে 24 ঘন্টার ভিতরে আসামিকে আদালতে প্রেরণ করতে হবে। যদি রিমান্ডের আদেশ না থাকে এরকম, তাহলে 167 ধারা মোতাবেক ১৬৭ পরে যাব। আমি যেটা বলছি আগে, অবিলম্বে, অনাবশ্যক, অতি দ্রুত, এই শব্দগুলো কি জন্য ব্যবহার করা হয়েছে এটা আগে বলেন। ৮১ ধারার ক্ষেত্রে কেন এই ধারাটা বললো? এখানে তো ২৪ ঘন্টা যদি দিতে স্যার, পারতো, এখানে তো ২৪ ঘন্টা দিতে পারতো, তাই না? যার বিরুদ্ধে পরোয়ানা তামিল করবে সে যদি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন আসামি হয় বা হচ্ছে গিয়া গুরুত্বপূর্ণ আসামি হয়। না, রেদওয়ান, লিটন, একজন মানুষ আরেকজন মানুষকে যখন গ্রেপ্তার করবে সেটার একটা লক্ষ্য ইয়া থাকতে হবে আর কি, এই ধরনের কিছু। না, লিটন, মাহবুব, লিটন ভাই তো লেখছে দেখলাম বাহির জেলার আসামি হইলে অতি বিলম্বে। কি জন্য? বাহির জেলার আসামি হইলে, বাহির জেলার আসামি হলে, বাহিরের আসামি না, এখন বলি, যাকে এতক্ষণ আপনাদের কাছ থেকে শুনলাম, এখন আমি বলি। আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে যদি প্রশ্ন থাকে আমার প্রশ্ন করবেন। আগে মনোযোগ দিয়ে শুনেন, তারপরে বলবেন।
আপনি কি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করছেন নাকি পরোয়ানা নিয়ে গ্রেপ্তার করছেন? পরোয়ানা নিয়ে। পরোয়ানা নিয়ে গ্রেপ্তার করছেন, অর্থাৎ আদালত কি করছে, তাকে তো অলরেডি দোষী সাব্যস্ত করিয়েই তো পরোয়ানা দিছে, তাই না? জি স্যার। আদালত তো তাকে দোষী মনে করছে বিধায় তো তাকে পরোয়ানা দিছে, না হলে কি তারা পরোয়ানা দিত? জি। সে আদালতের আদেশ না। অমান্য করছে বিধায় তো তাকে পরোয়ানা দিছে। জি। তাহলে তো এখানে আপনার আর কোনো তদন্ত অনুসন্ধানের প্রয়োজন নাই যে সে ভালো মানুষ, তারা ছেড়ে যাব, এটার কি সুযোগ আছে? না। সুযোগ নাই, কিন্তু 61-তে আপনাকে এই সুযোগ দিছে। কারণ কি, আপনি যে আসামিকে গ্রেপ্তার করছেন তারা করছেন বিনা পরোয়ানায় গ্রেপ্তার। বিনা পরোয়ানায় গ্রেপ্তার করছেন, এই জন্য আপনাকে এখানে 24 ঘন্টা স্পেসিফিকলি করে দিছে যে এই 24 ঘন্টার সময় আপনি অনুসন্ধান করেন, তদন্ত করেন, এই ব্যক্তি দোষী হইলে তার বিরুদ্ধে তদন্ত সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করেন, আর যদি নির্দোষ হয় তাহলে তারে ছেড়ে দেন। এই 24 ঘন্টা দেওয়া হয়েছে এই জন্যই যে তদন্ত অনুসন্ধানের জন্য। আর 81-তে অবিলম্বে, অনাবশ্যক বিলম্ব না করে, অতি দ্রুত, এই শব্দগুলো ব্যবহার করা হয়েছে কারণ এখানে আপনার কোনো এখতিয়ার নাই, এটা সরাসরি আদালত পরোয়ানা দিছে। এই জন্য আপনার আর এখানে কোনো তদন্ত অনুসন্ধানের প্রয়োজন নাই, আপনি আসামিকে কোর্টে প্রেরণ করে দিবেন। বুঝা গেছে? জি স্যার। সরাসরি আদালত কর্তৃক হুকুমনামা জারি করছে, সেজন্য এই অতি যে বিলম্বে। এই যে উদাহরণ বললাম, এই উদাহরণগুলো 61 এবং 81-র পার্থক্য। আহ, তারপরে হচ্ছে 82 ধারা। গ্রেফতারি পরোয়ানা বাংলাদেশের যে কোনো স্থানে তামিল করা যাবে, অর্থাৎ গ্রেফতার পরোয়ানা নির্দেশিত ব্যক্তিকে অনুসরণ করিয়া বাংলাদেশের যে কোনো স্থানে গিয়েও সেটা তামিল করা যাবে। আমরা পিছনে আরেকটা ধারা পড়িয়াছিলাম যে এই ধারায়ও সমগ্র বাংলাদেশে যাওয়া যাবে। কোন ধারা সেটা? 63। 63 দ্বারা। হম মারে, এই যে ঠিক আছে, 58 ধারা। বিনা পরোয়ানায় 58। গ্রেফতারকৃত ব্যক্তিকে অনুসরণ করে সমগ্র বাংলাদেশে যাওয়া যাবে। ঠিক আছে, আপনাদের যে গতি, ঠিক আছে, আপনাদের প্রশ্ন একটু ঘুরাই দিলেই, বাসা একটু ঘুরাই দিলেই কই থেকে কই যান গিয়া কোনো খবর নাই। 58 নিজ অধিক্ষেত্রের বাইরে ইয়ে করা যাবে। বিনা পরোয়ানায় গ্রেফতারকৃত ব্যক্তি যারা ক্ষমতাবান তারা অনুসরণ করে সমগ্র বাংলাদেশে যাওয়া যাবে। না, 58টা বিনা পরোয়ানা বুঝছি। 58 হয়েছে বিনা পরোয়ানা আর 82 হয়েছে পরোয়ানা নিয়া। পরোয়ানা, এটাই ফারাক। হ্যাঁ। তারপরে হচ্ছে 83 ধারা, পরোয়ানা স্থানীয় সীমার বাহিরে প্রেরণ। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনার নিকট ডাকযোগে বা অন্য কোনোভাবে প্রেরণ করতে হবে। স্থানীয় সীমার বাহিরে পরোয়ানা প্রেরণ। নুরুল ভাই, আর 5 মিনিট গেলে কি তো ক্লাসই শেষ হয়ে যেত, এত কষ্ট করার কি দরকার ছিল? তারপরে হচ্ছে 2 ধারা, পুলিশ সুপার বা পুলিশ কমিশনার প্রেরণাপ্রাপ্ত হয়ে স্বাক্ষর করবেন এবং তামিল করবেন। 83 ধারা। তাহলে 83 ধারা হইলো গ্রেফতারি পরোয়ানা কার নিকট প্রেরণ করবেন, স্থানীয় সীমার বাহিরে কার নিকট পরোয়ানা প্রেরণ করবেন? জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার, সকলেই। সকলেই। কেন, বইয়ে তো জেলা ম্যাজিস্ট্রেট লেখা নাই, নির্বাহী ম্যাজিস্ট্রেট লেখা, তাহলে সকলেই হইলো কেন? জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসপি কমি কি ভাই লিটন? এসপি আর কমিশনার, পুলিশ সুপার এসপি কমিশনার। না, শুনেন, এখানে জেলা ম্যাজিস্ট্রেট হবে, কারণটা কি? হ্যাঁ, এটা জেলা ম্যাজিস্ট্রেটও হবে কারণ নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটেরই একটা অংশ। ঠিক আছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটেরই একটা অংশ, হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেই ক্ষেত্রে যদি আপনার এমসিকিউর মধ্যে জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার দিয়ে রাখে, সেই ক্ষেত্রে সবগুলাই সঠিক। আবার যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয়, পুলিশ সুপার, পুলিশ কমিশনার দেয়, তাহলে সবগুলাই সঠিক হবে। ঠিক আছে, আমরা ওই যে 10 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা পাইছিলাম না, যে সরকার এক বা একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে, তাদের মধ্যে থেকে একজন জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করবেন, বলা আছে না 10 ধারায়? জি স্যার, যতজন প্রয়োজন ততজন হ্যাঁ, নিয়োগ করব। তাহলে জেলা ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট একই। তারপর হচ্ছে ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, পুলিশ কমিশনার পরোয়ানা প্রাপ্ত হয় এতে স্বাক্ষর করবেন, তামিল বা কার্যকর করার ব্যবস্থা করবেন। 83 ধারা। সময় তো শেষ।
আর সামনে অ্যাডভান্স হই কেমনে। তারপরে হচ্ছে 84 ধারা, এখন এগুলো নিয়ে যে একটু রিভিশন দিব পিছনে এই সুযোগও তো নাই। তারপর হচ্ছে 84 ধারা, পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা। পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা, তাহলে আমরা পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা কত ধারায় পাইছিলাম? 77। কি রে মা, 79 দ্বারা। হ্যাঁ 79 হয়েছে পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা, খালি একখান কই দিলেই হয়ে যায় না। 79 হচ্ছে পুলিশ অফিসারের উপর নির্দেশিত পরোয়ানা। এখন আপনি নুরুল ইসলাম এএসআই, আপনার কাছে একটা পরোয়ানা আইছে, এখন আপনার এই আসামিটা আছে মনে করেন যে নোয়াখালী বেগমগঞ্জে, আপনি আছেন ঢাকা দামরাই। এখন এই আসামিটাকে আপনি কিভাবে ধরবেন? ওই যে তখন ওই আপনি- ওই এলাকার হ্যাঁ ওই এলাকার তখন ওই যে ম্যাজিস্ট্রেটের নিকট ইয়া নিতে হবে। এই পরোয়ানাটা নিয়ে আপনি কি করবেন? ওই বেগমগঞ্জে ভারপ্রাপ্ত অফিসারের কাছে চলে যাবেন। বেগমগঞ্জে ভারপ্রাপ্ত অফিসারের কাছে চলে যাবেন, তাকে গিয়ে বলবেন যে স্যার এই যে দেখেন আমি ওয়ারেন্ট নিয়ে আইছি, এখন এই আমার আসামিটা আপনি ধরে দেন। এখন উনি কি করবে? উনি উনার লোক দিয়া সেটা আপনাদের ধরার ব্যবস্থা করে দিবে। 84 এখন যদি আপনি চিন্তা করছেন যে আমার এটা গুরুত্বপূর্ণ আসামি, এখন যদি আমি বেগমগঞ্জ থানার ওসি স্যারের কাছে যাই তাহলে আমার আসামি পলায়ন করবে, অথবা থানা থেকে হয়তো বা কোনো সংবাদ চলে যাইতে পারে, আমার আসামি পালাই যাইতে পারে। তখন আপনি কি করলেন? সরাসরি বেগমগঞ্জ গিয়ে আপনি আপনার আসামি ধরে তারপরে ওসি স্যারের কাছে গেলেন, গিয়া ওসি স্যারের কাছে তখন আপনি এই যে স্বাক্ষরটা করাইলেন যে স্যার এই যে আমি আসামি নিয়ে আসলাম, এই যে ওয়ারেন্ট। ঠিক আছে? জি স্যার। মানে এটা হচ্ছে যে স্যার, আমরা যখন অন্য থানায় যাব তখন সেই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা ভারপ্রাপ্ত কর্মকর্তা থেকে অনুমতি নিব, উনি অনুমতি দিলে আমরা কাজ করতে পারবো 84 আর যদি হ্যাঁ 84 যদি আমরা 84 গিয়ে যদি দেখি যে না আমাদের আসামিটা যদি উনাদেরকে যদি বলতে যায় হয়তো লিক হয়ে যাবে কথা, না, এটা আমরা হচ্ছে না 3 বলে 84 হয়েছে আপনি ওনার কাছে যাবেন, ঠিক আছে? গিয়ে অনুমতি নিবেন। আপনি ওনার কাছে গেলেন, উনি বললো যে ঠিক আছে আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি। উনি আপনার সই দিল, সই দিয়া ওনার থানা থেকে 2জন অফিসার ফোর্স দিল, দিয়া বললো যে যাও ওনার সাথে গিয়া এই আসামিটা ধরে দিয়ে আসো। ঠিক আছে? এটা হইলো 2। আর 3 হইলো যে আপনি দেখছেন যে এখন এই আসামিটা আমি যদি ওসি থানায় যাই তাহলে আমার আসামিটা পলাই যাইব, সেই ক্ষেত্রে আপনি আগে গিয়ে আসামি ধরবেন তারপরে থানায় যাবেন। 84(3)। তারপরে হচ্ছে 85 ধারা, গ্রেফতারি পরোয়ানা। এক জেলার গ্রেফতারি পরোয়ানা অন্য জেলায় কার্যকর করা যাবে। এক জেলার গ্রেফতারি পরোয়ানা অন্য জেলায় কার্যকর করা যাবে যদি সেটা 20 মাইলের ভিতরে হয়। 20 মাইলের ভিতরে হইলে এবং যদি সেটা জামিন দেওয়া না যায় সেই ক্ষেত্রে তাকে কি করবেন? পুলিশ সুপার এবং পুলিশ ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। কি লেখলো ভাইয়া? এখতিয়ারাধীন আমল আমল আমলি আদালতে আমলি হাজির করতে আদালতে হবে। হাজির করতে হবে। আচ্ছা, ওই এখতিয়ারাধীন আমলি আদালতে হাজির, ওইটা আমি আপনাকে বুঝাই দিচ্ছি। আমি আপনার একটু বলি, এটা হচ্ছে এখতিয়ারাধীন আমলি আদালতে হাজির মানেটা কি। সেটা হচ্ছে মনে হয় যে আপনি আসামিকে ধরলেন, যেমন আপনি ধরলেন কই, আমি আছি এখন বর্তমানে মৌলভীবাজার সদর থানা। আমি মৌলভীবাজার সদর থানা থেকে এখন আমি সিলেটের উসমানীনগর থানা থেকে একটা আসামি ধরলাম, সিলেট জেলা। এখন মৌলভীবাজার সদর থানা থেকে উসমানীনগর থানার ভিতরে 20-20 মাইলে হয় 32 কিলোমিটার। 20 মাইলে 32 কিলোমিটার। এখন আমি উসমানীনগর থানা থেকে যদি আসামি ধরি তাহলে দেখা গেছে আমি সদর থানায় নিয়ে আসতে পারতেছি। কারণ কি?
আমার 32 কিলোমিটারে আমি উসমানীনগর থানার ভিতরে ঢুকতে পারতেছি, 32 কিলোমিটারে, অর্থাৎ উসমানীনগর থানার ভিতরে আমি ঢুকতে পারছি। এখন আমি আসামি যে জায়গা থেকে ধরছি এই জায়গা হচ্ছে কি 28 কিলোমিটার অথবা 29 কিলোমিটার, তাহলে কি আমি উসমানীনগর থানায় নিয়ে যাব নাকি আমার মৌলভীবাজারে নিয়ে আসবো? উসমানীনগর থানায়। না, আমি আসামি নিয়ে তাহলে আপনার এখানে চলে আসতে পারবো। এখানে তো 20 মাইলের কথা বলছে, এখানে তো 28 মাইল কি 30 মাইল হয়ে গেছে কেনা? না, 28 কিলো, 20 মাইলে 32 ও কিলো, 20 আচ্ছা। মাইলে 32 কিলো, 1.60, 1 মাইলে হচ্ছে 1.60 কিলো। এখন আপনি কি করবেন? ওই থানার ওসির কাছে হাজির হইয়া বলবেন যে স্যার আমি হাজির হইলাম, আমার আসামি আমি নিয়ে চলে গেলাম। ঠিক আছে? এখন আপনার এটা 20 মাইলের বেশি, তাহলে আপনি কি করবেন? ওই থানার ওসির কাছে অথবা আদালতে আপনি হাজির করে দিয়ে আসবেন যে স্যার এই নেন আপনার আসামি, আমি ধরছি, এটা আপনার আসামি, আমার এটা ফেরত ফাটাইয়েন আপনি আদালতে 84-তে 85-তে। ঠিক আছে? যদি আপনার 20 মাইলের ভিতরে হয় সেই ক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারবেন। 20 মাইলে 32 কিলো, 32 কিলোমিটারের ভিতরে হলে আপনি নিয়ে আসতে পারবেন, অথবা ওই জায়গায় তাদের কাছে হাজির করে এখানে দিয়ে চলে আসবেন 85। আর 86-তে বলছে যে ওনাদের কাছে হাজির করার পরে ওনারা যেই রকম আদেশ দিবেন সেই রকম আদেশ পালন করবেন। জামিনের ব্যবস্থা থাকলে জামিন দিবেন, আর জামিনের ব্যবস্থা না থাকলে আপনাকে যদি আদেশ দেয় যে ভাই আপনার আসামি আপনি নিয়ে যান, তাহলে আপনি নিয়ে আসবেন। আর যদি বলে যে না আপনি আসামি রাইখা যান, আমরা কোর্টে প্রেরণ করবো, সেক্ষেত্রে আপনি আসামি রাইখা দিয়ে চলে আসবেন, ওনারা কোর্টে প্রেরণ করবেন 86 দ্বারা। বুঝা গেছে? স্যার তাহলে যে 86 আর 83 বলা হয়েছে যে এখতিয়ারের বাইরে কার্যকর করার জন্য পুরোনা প্রেরণ। হুম। যখন আপনি এই